গত ক্লাসে তোমরা দেখেছিলে যে গ্যাসের আচরণ, দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণে গ্যাসের চাপ ও আয়তন কি সেই ব্যাপারে তোমরা পড়েছিলে। আজকে আমরা 2.1.2 সেকশন বয়েলের সূত্র দিয়ে শুরু করব। বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে গ্যাসের চাপ ও আয়তনের পারস্পরিক সম্পর্কিত একটি সূত্র প্রকাশ করেছিলেন। এই সূত্রটি কি? এই সূত্রটি হলো উষ্ণতা স্থির থাকলে আর ভর যদি স্থির থাকে, উষ্ণতা আর ভর যদি স্থির থাকে একটা গ্যাসের, তাহলে ওই গ্যাসের চাপের সঙ্গে ওই গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে? পরীক্ষার প্রয়োজনে রবার্ট বয়েলের সহকারী বিজ্ঞানী রবার্ট হুক বায়ু নিরুদ্ধ একটি পাম্প তৈরি করেন। এই পাম্পের সাহায্যে বায়ুর চাপের পরিবর্তনে আয়তনের কিরূপ পরিবর্তন হয় তা নিয়ে পরীক্ষা করা হয়। এর ফলস্বরূপ 1662 খ্রিস্টাব্দে বয়েলের সূত্র প্রকাশিত হয়। তো বয়েলের সূত্র গ্যাসের দুটো জিনিসকে ব্যাখ্যা করে, একটা হচ্ছে আয়তন আর দ্বিতীয় হচ্ছে চাপ, আর বাকি সব জিনিস স্থির থাকতে হবে, ভর আর উষ্ণতা এই দুটো স্থির থাকতে হবে। তো আর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে হচ্ছে যদি পি মানে চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমবে। একটা গ্যাসে যদি চাপ দিই, আমি একটা বেলুন নিলাম, বেলুনকে যদি চাপ দিই তাহলে কি হচ্ছে, চাপ বাড়াচ্ছি মানে ভলিউমটা কমছে, তাই তো? আবার যদি চাপটা কমিয়ে দিই, বেলুনের চাপ কমিয়ে দিই, তাহলে কি হবে, বেলুনটা বেশি ফুলে যাবে, তাই তো? তার মানে প্রেসার, চাপ আর আয়তন দুটো ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে? পি হলো চাপ আর ভি হলো আয়তন। আর যখনই এক অনুপাতের চিহ্ন থাকে তার মানে হচ্ছে একটা ধ্রুবক কিছু থাকবে, তাই তো? এখানে ধ্রুবককে আমরা k1 হিসাবে লিখবো। তার মানে ভি আর পি যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই তাহলে এখানে উপরে চলে আসবে। এই দুটোর গুণফল একটা ধ্রুবক। ঠিক আছে? এবার ধরো একটা গ্যাস নিলাম, গ্যাসের একটা সময় প্রেসার P1 আর চাপ P1 আর আয়তন V1। আবার প্রেসার যদি চাপ যদি চেঞ্জ করা হয় P1 থেকে P2, তাহলে তার আয়তনও চেঞ্জ হয়ে যাবে V1 থেকে V2, তাই তো? কিন্তু তাদের গুণফল সেটা পরিবর্তিত হবে না, সেটা ধ্রুবক থাকবে। তার মানে V1 রেডি হয়ে গেছে। হ্যালো, না স্যার, রুটিনে তো কাল কোনো প্র্যাকটিক্যাল নেই স্যার। প্লিজ মিউট ইওর মাইক। তো V1 আর P1 ইকুয়াল টু V2 P2। চাপ প্রথমে যা ছিল আর আয়তন প্রথমে যা ছিল তার গুণফল, আর চাপ শেষে যা ছিল আর আয়তন শেষে যা ছিল তার গুণফল, এই দুটো গুণফল একই থাকে। ঠিক আছে? আর এই দুটো হলো ইকুয়াল টু k1। এটাও তোমরা গত ক্লাসে দেখেছিলে। ঠিক আছে? এর লেখচিত্র তোমরা কিছুটা দেখেছিলে। যদি পিভি লেখচিত্র আমরা দেখি, তো ভি কে যদি
ভুজ ধরা হয় আর চাপকে যদি কোটি ধরা হয়, তাহলে তাহলে আমরা কিরকম গ্রাফ পাবো? তো এখানে হচ্ছে আমাদের পি কোটি আর এখানে ভি ভুজ, এই দুই অক্ষ আছে। তো গ্রাফটা হবে এরকম। আর এই এটাকে বলা হয়, এই প্রকৃতিটাকে বলা হয় সমপরা বৃত্ত, ঠিক আছে? এটাও তোমরা দেখেছিলে কিছুটা গত ক্লাসে। এটা আপনি করিয়েছিলেন না? হ্যাঁ, এটা করানো হয়েছিল, আমি একটু রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা নতুন জিনিস দেখব। এক্ষেত্রে আরেকটা জিনিস এখানে যেমন বলা আছে, যখন বেলুন ফোলানো হয় কি দেখা যায়? বেলুনের আয়তনও বাড়ছে, আর বেলুনটা যেহেতু ফুলছে তার চাপও বাড়ছে। বেলুনের যে ইয়েটা রাবারটা ওটা টাইট হয়ে যায়, তার মানে বেলুনের আয়তন আর চাপ দুই বাড়ছে। কিন্তু তার মানে কি সেটা কেন হচ্ছে? কেন কি আমরা যে হাওয়া ভেতরে ফুক দিয়ে ভরছি, গ্যাসের ভরও বাড়ছে। তার ফলে বয়েলের সূত্রটা বেলুন ফোলানোর সময় প্রযোজ্য না। কেন কি ভর স্থির নেই, ভরকে স্থির রাখতে হবে, তারপর আয়তন আর চাপের গুণফল ধ্রুবক থাকে, ঠিক আছে? তো গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর এই দুটো ধ্রুবক থাকতে হবে। আরেকটা জিনিস যেমন এখানে লেখা আছে যে বুদবুদ, জলের তলা থেকে দেখবে অনেক সময় বুদবুদ বেরোয়। একটা ধরো মাছ জলের তলায় সাঁতার কাটছে, সে কিছু একটা হাওয়া ছাড়লো জলের খুব গভীর থেকে। এবার সেই বুদবুদটা যখন ওপরে উঠবে, তখন কি হয়? জলের জলের স্তরে বা জলের ওপরের দিকে, ধরো পুকুর আছে, পুকুরের ওপরের দিকে জলের চাপ কমে যায়, আর নিচে গেলে জলের চাপ বেড়ে যায়, কারণ কি জলের ভরটাও নিচে পড়ে, তাই জলের খুব পুকুরের গভীরে জলের চাপ বেশি। তার ফলে কি হয় যে বুদবুদের সাইজ, বুদবুদের যে আয়তন সেটা ছোট থাকে জলের পুকুরের তলায়। যত বুদবুদটা উপরের দিকে ওঠে তত চাপ কমে যায়, জলের চাপ কমে যায়, তার ফলে কি বুদবুদটা ফুলতে থাকে, বুদবুদের আয়তন বেড়ে যায়, ঠিক আছে? এগুলো দেখা যায় পরীক্ষা করে। এবার কয়েকটা উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা দেখতে পারি। যেমন ধরো একটা তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রাটা স্থির, সেই তাপমাত্রায় 800 মিলিমিটার পারদ স্তম্ভের চাপে 800 মিলিমিটার চাপ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে ধরো আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখি। তো চাপ কি দেওয়া আছে? চাপ হচ্ছে ঠিক আছে, আর তার আয়তনও দেওয়া আছে। কোন তাপমাত্রায় 800 মিলিমিটার পারদ স্তম্ভের চাপে সেই গ্যাসের পদার্থের আয়তন হলো 80 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তো একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে, ঠিক আছে? এটা ধরো আমরা যদি লিখি P1 V1, আর এবার V2 হচ্ছে V2 100 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাহলে আমাদের বার করতে হবে P2 কত। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো তোমাদের মধ্যে কেউ বলতে চাও কি করে P2টা বার করবো আমরা? এই বয়েলের সূত্র ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে? তো আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে বয়েলের যে সূত্র, P1 আর V1 এই দুটোর যে গুণফল সেটা ধ্রুবক থাকে। P1 V1 ইকুয়াল টু P2 V2। তো P1 V1 ইকুয়াল টু P2 V2। তো P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 বার করতে হবে, আর V2 দেওয়া আছে, ঠিক আছে? তো P2 হলো, আচ্ছা ব্যাকগ্রাউন্ড লেখার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন?
বেলগ্রাম পল্লী সেবা নিকেতন হাই স্কুল, লেখার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ? কেউ বলবে? কথা শুনতে পাচ্ছ? বেলগ্রাম, হাত তোলো যদি আমার কথা শুনতে পাচ্ছ। শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ, লেখার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আপনি চ্যাট মেসেজে দিয়েছেন একটা যে লেখার না, স্ক্রিনটা লেখা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না? না, অন্য স্কুলে সবাই দেখতে পাচ্ছে? স্কুলের নম্বর হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এসএসপি শিবপুর বলেছি শিবপুরে। আচ্ছা, তো শুধু বেলগ্রাম দেখতে পাচ্ছে না নাকি? হ্যাঁ, ওটা বলছে তো। সুনীতি সর্দার, লেখার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? যদি দেখতে পাচ্ছ হাত তোলো। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, না, দেখা যাচ্ছে না মহারাজ। দেখা যাচ্ছে না? না, কোন স্কুল থেকে? আপনি কোন স্কুল থেকে বলছেন? বেলগ্রাম থেকে। বেলগ্রাম, আচ্ছা। না, আমি অন্য স্কুল থেকে ভেরিফাই করছি। সুনীতি সর্দার, দেখা যাচ্ছে? দেখা গেল হাত তোলো। কি তার মানে কিছু জনকে দেখা যাচ্ছে, কিছু জনকে দেখা যাচ্ছে না নাকি? সবাইকে দেখা যাচ্ছে, সবাই হাত তোলো। মাইক অন করো, বলো। আগে আনমিউট করো। আচ্ছা, বলা দরকার নেই, যদি দেখা যাচ্ছে সবাই হাত তোলো। প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ আর এবল টু সি। সুনীতি সর্দার, মহারাজ এবার দেখা যাচ্ছে, বেলগ্রাম থেকে বলছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, ধন্যবাদ। ভেরি গুড। প্লিজ কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে P1 V1 দেওয়া আছে আর V2 দেওয়া আছে, আমরা P2 টা বার করতে চাই, ঠিক আছে? তো এটা হচ্ছে P1 হলো 800 mm ইন্টু V1 হচ্ছে 80 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে এটা দাঁড়ালো, সেন্টিমিটার কিউব কেটে যাবে, কারণ একই ইউনিট। তো ফাইনালি অ্যান্সার হচ্ছে 640 mm, ঠিক আছে? বেলগ্রাম স্কুল, তোমরা বুঝতে পেরেছো এটা? তো যখন পারদস্তম্ভের চাপ 640 mm হবে, তখন তার আয়তন হবে 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এবার আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখি। এখানে বলছে যদি পারদস্তম্ভের চাপ হয় 76, দ্বিতীয় উদাহরণ, চাপ দেওয়া আছে কত? চাপ হচ্ছে P1 ইকুয়াল টু 76 mm, ঠিক আছে? আর তার গ্যাসের আয়তন দেওয়া আছে V1, দেওয়া আছে 1 লিটার, ঠিক আছে? আর আর তাপমাত্রা স্থির রাখা হয়েছে। আর তখন তার পরে দ্বিতীয় শেষে গিয়ে তার চাপ হয়ে যাচ্ছে 19 সেন্টিমিটার। তো P2 হচ্ছে 19 সেন্টিমিটার, আচ্ছা এটাও সেন্টিমিটার দেওয়া আছে, 76 সেন্টিমিটার, ঠিক আছে? আর তা V2 বার করতে হবে। V2 কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করে দেখো কি ইউজ করবে। আমরা আগে যেই ফর্মুলাটা ইউজ করলাম, এই একই ফর্মুলা এখানে ইউজ করতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বয়েলের সূত্র, P1 V1 ইকুয়াল টু P2 V2, এখানেও সেটা ইউজ করে তোমাদের V2 বার করতে হবে। বার করো।
তোমাদের ইউজ করতে হবে P1 V1 equal to P2 V2। তো সব দেওয়া আছে, P1 V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 বার করতে হবে। মানে তো V2 হলো P1 V1 divided by P2, তো এটা হয়ে যাবে 76 সেন্টিমিটার ইন্টু 1 লিটার ডিভাইডেড বাই 19 সেন্টিমিটার, তো এটা হয়ে যাবে কত 4 19 19 সাথে 4 গুণ করলে 76 আসে, তো এটা হয়ে যাবে 4 লিটার। ঠিক আছে, তো এই হলো বয়েলের সূত্র P1 V1 equal to P2 V2, এটা মনে রাখতে হবে P1 V1 equal to P2 V2। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্র, চার্লসের সূত্রতে কি বলছে? চার্লসের সূত্রতে প্রেসারটা স্থির রাখতে হবে, প্রেসার আর ভর এই দুটো স্থির থাকবে, আর যে দুটো পরিবর্তন হবে সেই দুটো হচ্ছে আয়তন আর উষ্ণ। ঠিক আছে, এবার চাপ আর ভর যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, ঠিক আছে, একটা গ্যাস দিলাম, তার যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে বা কমে তাহলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যত ছিল, ঠিক আছে, বুঝতে পারছো, 0 ডিগ্রি সেলসিয়াসের সেই গ্যাসের আয়তন যত ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, এটা একটু শুনতে একটু কঠিন মনে হলো, কিন্তু এটা কঠিন না, লিখলে সহজে বুঝতে পারবে। তোমরা কি এই ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটা ইউজ করছো তোমরা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে কেউ যদি অন্য বই ইউজ করে থাকো তাহলে সেটা জানিও, আর যদি এই বইটা ইউজ করো তাহলে এটা পেজ নাম্বার 12 এর শেষে যে চার্লসের সূত্র লেখা আছে বক্সের মধ্যে, সেটা হলো সূত্র, সেই সূত্রটা তোমরা মুখস্থ করে নিতে পারো, পরীক্ষায় তো আসতে পারে, মার্ক করে রাখতে পারো। এবার সূত্রটা কি সেটা আমরা এখন আলোচনা করি। ঠিক আছে, তো ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম আয়তন হচ্ছে V0। ঠিক আছে, এবার চাপ আর ভর স্থির রাখতে হবে, আর উষ্ণতা 1 ডিগ্রি যদি বাড়ে তাহলে ধরো এবার 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হচ্ছে V1। তো V1 আর V0 এর মধ্যে কি রিলেশন, কি সম্পর্ক সেটা আমাদের বার করতে হবে। সেটা চার্লসের সূত্র অনুযায়ী V1 ইকুয়াল টু V0, যে ইনিশিয়াল প্রথমে যে V0 ছিল তার সাথে V0 বাই 273 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা V1 হবে, এটাকে আমরা লিখতে পারি। কোনখান থেকে পেলেন কোনো প্রশ্ন আছে স্যার? 273 টা স্যার কোনখান থেকে পেলেন? এই 273 সূত্রের মধ্যেই আছে, 273 এটা সূত্রের মধ্যেই বলা আছে যে যে যখন উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে তখন এই আয়তন এরকম ভাবে চেঞ্জ হবে। এটা দেয়া থাকবে, মানে এটা দেওয়া আছে, এটা কোনো কোথা থেকে আসছে তা না। ঠিক আছে, স্যার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 273 আসছে, যদি এটা 1 ডিগ্রির জায়গায় 2 ডিগ্রি বাড়ে স্যার তাহলে? হ্যাঁ, তাহলে বলো কি হবে?
ধরো এখানে যদি আমি ধরো V2 করি, V1 হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে, V2 বাড়লে ধরো 2 ডিগ্রি। হ্যাঁ, তো V0 এর সাথে দুই V0টা V0 থাকবে আর এখানে 2 গুণ করতে হবে, হুম ঠিক আছে? হুম এখানে হয়ে যাবে V0 1 প্লাস 2/273, ঠিক আছে? হ্যাঁ তাহলে এবার বলো, যদি T বাড়ে, T, টি। আচ্ছা হ্যাঁ মানে ধর এই 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেলসিয়াস গেলাম আমরা, তাহলে কত হবে? V0 প্লাস টি, হ্যাঁ, স্যার তারপরে V0/273, হুম, এটা হয়ে যাবে V0 ব্র্যাকেটে টি প্লাস না 1 প্লাস T/273। হ্যাঁ ঠিক, কারেক্ট, ঠিক আছে? এবার বলো, যদি যদি ধরো 0 সেলসিয়াস থেকে নিচে যাই, কমের দিকে যাই, ধরো -1 গেলাম, তাহলে কি হবে? ধরো V-1, তাহলে কি আসবে? তাহলে স্যার এই V0 প্লাস -1 প্লাস -1, মাইনাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 270, V0 273, ঠিক আছে? হ্যাঁ তো এখানে কি আসবে? V0 ব্র্যাকেটে -1 1/273। আচ্ছা ঠিক আছে? হুম আর তাহলে এবার V -T তে প্লাস -T, ধরো -T তে হবে V0 1 মাইনাস T/273, ঠিক আছে? V-1 টা একবার দেখো। V-1টা, আচ্ছা, ও V-1 এই যে V-1 হচ্ছে এখানে, ঠিক আছে? যা টেম্পারেচার হবে, টেম্পারেচারটা এখানে গুণ করতে হবে, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে? সবাই অন্য স্কুলের স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করো, কোনো ইয়ে নেই। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার এখানে প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, হয়ে যাবে 1 প্লাস মাইনাস T/273। এটা হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা একটা লেখচিত্রতে আঁকি, তাহলে কিরকম আসবে? স্যার আপনি বললেন স্যার মাইতির বই, স্যার কিন্তু এটা মাইতির বই না স্যার, আমাদের কাছে ধনঞ্জয় সরকার আর ডাক্তার অশোক কুমার ঘোষ। আচ্ছা আচ্ছা, ওই বইটা ওই ধনঞ্জয় সরকার বা আর অশোক কুমার ঘোষের লেখা বইটা তো আমার কাছে নেই। আমি এই দুয়ারি গাঙ্গুলি মাইতি বইটা থেকে পড়াচ্ছি। তোমাদের বইতে হয়তো মোটামুটি একই জিনিস আছে, তাই কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কিছু আলাদা থাকে বা না আমি যেটা বলছি সেটা আলাদা থাকে, তাহলে জিজ্ঞেস করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই দুটোর এবার যে এই ধরো এই ভি আর ভিটা যদি ভুজে রাখি, না ভিটা এই কোটিতে রাখলাম, ভিটা কোটিতে রাখলাম আর এখানে যদি টিটা রাখি, তাহলে আমরা একটা সরল রেখা পাবো। দেখো, যদি যখন টি 0 রাখি, 0 হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে 0, টি যদি 0 রাখি, তাহলে ভি কত আসছে? ভি আসছে, ভি এখানে কোথাও আসবে, V0, তাই তো? টি যদি 0 হয়, তাহলে এই পার্টটা চলে যাচ্ছে, খালি V0 থাকছে। আর তারপর যদি টি বাড়তে থাকে, তাহলে এই ভিও বাড়বে, আয়তনও বাড়বে, তাই তো? তাহলে এটা এখান থেকে বাড়তে থাকবে। আবার যদি টি নেগেটিভ হয়ে যায়, কমতে থাকে, তাহলে এটা কমতে থাকবে, ঠিক আছে? এবার যখন উষ্ণতা খুব কমে গেল, টেম্পারেচার খুব কমে গেল, তখন কি হবে? ওই গ্যাসটা
গ্যাসটা তরলে কনভার্ট হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। যেমন ধরো এই জলবাষ্প যখন 100 ডিগ্রির নিচে চলে আসবে, 100 ডিগ্রি সেলসিয়াসে, তখন কি হয়ে যায়, তরল হয়ে যায়। তখন আর এই ইকুয়েশনটা কাজে লাগবে না, তখন চার্লসের সূত্রটা কাজে লাগবে। কেন কি, চার্লসের সূত্র শুধু গ্যাসের জন্যই প্রযোজ্য। তার ফলে একটা টেম্পারেচারের নিচে চলে গেলে তখন আর এটা মানে ইউজ হয় না, কেন কি তারপর এটা তরল হয়ে যাচ্ছে বলে। আর এই টেম্পারেচারটা যদি মানা হয় যেটা এটা সরলরেখাটা যদি এখান দিয়ে বাড়ানো হয়, তার মানে তখন ভি যদি 0 হয়, ভি 0 কখন হবে, যখন টিটা হবে 273। টি 273 হলে কি হবে, 273/273 কেটে কেটে যাবে, 1 - 1 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে -273। এই পয়েন্টটা হচ্ছে -273। -273 তে V0 আর টেম্পারেচার হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এখানে এটা ব্র্যাকেটে দিয়ে দিই, ইউনিটটা এককটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এবার এই যে তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো যে 273টা কোত্থেকে আসছে, তাই না? 273টাকে এবার যদি আমরা এই মধ্যে নিয়ে প্রশ্ন আছে কিছু? না স্যার, বলুন। আচ্ছা, এই এবার বিজ্ঞানী কেলভিন উনি দেখলেন যে এই যে কোনো গ্যাসের জন্যই এই এটা ধরো একটা গ্যাস, অন্য গ্যাসের জন্য কি হবে, অন্য গ্যাসের জন্য এই লাইনটা এখান দিয়ে শুরু হবে, তারপর এটা এরকম স্ট্রেট লাইন চলে যাবে, আবার স্ট্রেট লাইন এখান দিয়ে চলে যাবে। কিন্তু এই পয়েন্টটা সব গ্যাসের জন্য সেম, সব -273 গিয়ে এখানে টাচ করছে। তো এটাকে উনি একটা টেম্পারেচারের একটা পরম স্কেল বললেন। +273 হলে, হ্যাঁ, যদি স্যার এটা -273 থেকে স্যার এরকম যাচ্ছে গ্যাসগুলো, তো স্যার হ্যাঁ। +273 হতো। না, এটা পরীক্ষা করে দেখা গেছে যে -273 তেই এটা হয়। এটা যদি ধরো তুমি এখানে এই যে ভি এর ইকুয়েশনটা কি, ভি টেম্পারেচার টি তে V0 1 + T/273, তাই তো? এবার যদি যদি তুমি +273 রাখো, তাহলে কি হবে, টি যদি 273 ডিগ্রি সেলসিয়াস রাখো, তাহলে ভি 273 কত হবে বলো? হ্যাঁ, টি হচ্ছে 273, তো 273 ডিভাইডেড বাই 273 কত হবে? না, 273/273 1 1 + 1 2, তাই তো? 2V0, বুঝলে? দাঁড়াও, এটা হয়ে যাবে V0 1 + 273/273, এই দুটো কেটে যাবে, 1 হয়ে যাবে, কেটে যাবে 2V0। এবার যদি টি ধরো -273 হয়, তাহলে কত হবে বলো? -273 টা কত হবে? স্যার 1 - 273/273। কাটাকাটি চলে যাবে, এটা কেটে যাবে, এটা 1 হলো, 1 - 1 0, এটা হয়ে যাবে 0। তার মানে আমরা কি দেখছি, এই আয়তন V0 হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসে, তাই জন্য এই যে ভলিউমটা 0 হচ্ছে at -273। +273 নিলে এগুলো সব 2V0 হয়ে যাবে। যদি V0 এটা হয়, তাহলে এর দুগুণ হয়ে যাবে এখানে কোথাও হবে। ঠিক আছে, বুঝলে? এবার এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। এই ভিটিটাকে আমরা লিখতে পারি V0
273 plus t divided by VT, এটাকে আমরা লিখতে পারি V0 273 plus T divided by 273, তাই তো? এবার ধরো এই জিনিসটাকে আমরা এটাকে আমরা যদি বলি T, ক্যাপিটাল T, তাহলে কি হবে? তাহলে হবে V0 ইন্টু আমরা এরকম ভাবে লিখি, আমরা V0 ইন্টু T ডিভাইডেড বাই T0। এখানে T হলো 273 প্লাস T আর T0 হলো 273, ঠিক আছে? 273টা হলো T0 আর 273 প্লাস স্মল t হলো ক্যাপিটাল T। তো এই স্কেলটাকে বলা হয় কেলভিন স্কেল। যেমন টিটা হলো ডিগ্রি সেলসিয়াস, সেরকমই এই ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে যদি 273 যোগ করে দেওয়া হয় তাহলে হয়ে যায় কেলভিন, ঠিক আছে? তার মানে ধরো যদি T ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে T কত হবে? T0 কত হবে? 273 প্লাস 0 মানে 273 কেলভিন, ঠিক আছে? ধরো এবার যদি T যদি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস হয়, 25 ডিগ্রি সেলসিয়াস ধরো সাধারণ রুম টেম্পারেচার, আমাদের আশেপাশে টেম্পারেচার অনেক সময় 27 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন তাহলে কেলভিন স্কেলে T25 কত হবে? 273 প্লাস 25, হ্যাঁ 298 কেলভিন। তো কেলভিন হচ্ছে আরেকটা টেম্পারেচার, আরেকটা মাত্রা, ঠিক আছে? যেমন ডিগ্রি সেলসিয়াস একটা মাত্রা, ওরকমই কেলভিন আরেকটা। হ্যাঁ বলো, কিছু প্রশ্ন আছে? তো এখানে এটাকে ইউজ করে আমরা কি পেলাম যে V1 ইকুয়াল টু V0 273 প্লাস T1 বাই 273 বা V0 T1 হচ্ছে 273 প্লাস স্মল t1 বাই T0। আমরা কি পাচ্ছি? V1 বাই T1 ইকুয়াল টু V0 বাই T0। তো আয়তন আর আয়তন ডিভাইডেড বাই উষ্ণতা, এই দুটো, এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এই হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে? যেমন একটা সচরাচর দেখা যায় যে অনেক সময় গরমকালে সাইকেল নিয়ে ধরো তোমরা স্কুলের জন্য বেরোলে, কি যেতে যেতে খুব জোরে চালাচ্ছ, যেতে যেতে ধরো দেখলে সাইকেলের টায়ারটা ফেটে গেল। এরকম কেন হয়? কেন কি যখন সাইকেল চালানো হয় তখন সাইকেলের টায়ারটা রাস্তার সাথে ঘর্ষণ হয়। এবার ঘর্ষণ হওয়ার ফলে কি হবে? সাইকেলের টায়ারের টেম্পারেচার বাড়তে থাকে, উষ্ণতা বাড়তে থাকে। উষ্ণতা বাড়তে থাকলে কি হবে? আমরা এখানেও দেখলাম যে যেরকম উষ্ণতা বাড়বে সেরকম তার আয়তন বাড়ছে, তাই তো? এখানে আমরা দেখি যদি উষ্ণতা বাড়ে তাহলে
আয়তন বাড়তে হবে, তাহলে আয়তন আর উষ্ণতার এই আয়তন ডিভাইডেড বাই উষ্ণতা ধ্রুবক হবে, তাই তো? এবার উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে, আয়তন বাড়লে কি হবে, তার প্রেসার বাড়বে, টায়ারের ভেতরে যে হাওয়াটা আছে তার যদি আয়তনটা বেড়ে যায়, গ্যাসটার হাওয়া বেড়ে যায়, তাহলে কি হবে, টায়ারের উপর চাপ বেশি পড়বে। এবার সেই চাপ বেশি পড়ার ফলে কি হয়, অনেক সময় টায়ার ফেটে যায়। এটা একটা আমরা দেখি অনেক সময় টিউবটা ফেটে যায়, ঠিক আছে? এবার ধরো আরেকটা আমরা উদাহরণ দেখি। এই 3 নম্বর উদাহরণ। তিন নম্বর উদাহরণে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ঠিক আছে? তো ডিগ্রি সেলসিয়াসকে আমরা সবসময় ছোট টি দিয়ে লিখি। টেম্পারেচার কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 27 ডিগ্রি সেলসিয়াসে আর ভর স্থির, তাহলে এই গ্যাসের আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। তো এখানে ধরো আমরা দিয়ে দিই T1 আর V1, আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। এবার ধরো আমরা চাপটাকে স্থির রাখছি, চাপ বাড়াচ্ছি বা কমাচ্ছি না, তাহলে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের দেওয়া আছে ফাইনাল আয়তন দেওয়া আছে দ্বিগুণ, মানে শুরুতে যা আয়তন ছিল তার দ্বিগুণ, এটা আমাদের দেওয়া আছে। দ্বিগুণ মানে এটা হচ্ছে কত, 2 × 500, তো এটা হচ্ছে 1000, ঠিক আছে? তো আমাদের বার করতে হবে T2 কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? করো, তোমাদের 1 মিনিট সময় দিই। প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এই T1টাকে কেলভিনে কনভার্ট করতে হবে। এটা এগুলো সব সেলসিয়াসে দেওয়া আছে, এইটা আমরা জানি। আমরা এটাকে এই সূত্রটাকে ইউজ করতে চাই। তো আমাদের সেলসিয়াসে দেওয়া আছে, সেলসিয়াস থেকে প্রথমে আমাদের কেলভিনে যেতে হবে, ক্যাপিটাল T1টা বার করতে হবে, ক্যাপিটাল T1 বার করতে হবে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, T2টা বার করতে হবে, ঠিক আছে? আমাদের V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, T1টা স্মল T1 দেওয়া আছে, তো ক্যাপিটাল T1 বলো কত হবে, তোমরা এখানে বলো T1টা বলো কত হবে। T1টা আমরা এখানে দেখলাম, এই যে এইটা আমরা ইউজ করবো এই ইকুয়েশনটা। T1 হচ্ছে 273 প্লাস T1, এটা কত হলো, এটা হচ্ছে 300 কেলভিন। T1টা এখানে বসালাম 27 এর সাথে 273 যোগ করলে হচ্ছে 300, ঠিক আছে? তো T1 পেয়ে গেলাম 300, V1 হচ্ছে 500, V2 হচ্ছে 1000, তা T2টা বার করো কত হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি T2 ইকুয়াল টু V2 T1 ডিভাইডেড বাই V1। V2 হচ্ছে 1000, T1 হচ্ছে 300, ডিভাইডেড বাই 500, 500 হচ্ছে V1, তো এটা হয়ে গেল 600 কেলভিন, তাই তো? 600 কেলভিন হলে T2 কত, ডিগ্রি সেলসিয়াসে বার করো। আবার আমাদের এটা এই ফর্মুলাটা ইউজ করব, 273। এবার আমাদের
বার করতে হবে, তাই তো? টি বার করতে হবে। এই ক্যাপিটাল টিটা বাদ দেওয়া আছে 600, তো এটা হবে ক্যাপিটাল T2 মাইনাস, এটা বিয়োগ করতে হবে, 270 বিয়োগ করতে হবে T2 থেকে। হুম, 427 ডিগ্রি, দাঁড়াও এটা এখানে আমি নিচে লিখি। 327 লিখেছেন। হ্যাঁ 327 লিখেছিলেন। হ্যাঁ 327 সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এবার বয়েল আর চার্লসের যে সূত্র, এই দুটোকে আমরা একসাথে মেলাবো, ঠিক আছে? প্রথমে দেখলাম বয়েলের সূত্রতে দেখলাম চাপ আর আয়তন দুটো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, যেখানে উষ্ণতা আর ভর স্থির থাকছে। আর চার্লসের সূত্রতে আমরা দেখলাম আয়তন আর উষ্ণতা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, চাপ আর ভর স্থির থাকছে। এবারে আমরা শুধু ভরটাকে স্থির রাখবো, বা ভরটাকে স্থির রাখবো, আর আয়তন, চাপ আর উষ্ণতা এই তিনটেই পরিবর্তন হবে। এই তিনটেই যখন একসাথে পরিবর্তন হবে তখন গ্যাসের ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা কিরম ভাবে, গ্যাসটা কিরম ভাবে বিহেভ করবে সেটা আমরা এবার দেখব, ঠিক আছে? এটা হচ্ছে এবার এটাই এই দুয়ারি গাঙ্গুলি মাইতি বইতে সেকশন নাম্বার হচ্ছে 2.1.6, বয়েল আর চার্লসের সূত্রের সমন্বিত রূপ। তো বয়েলেরটা দেখলাম আমরা আয়তন আর প্রেসার বাস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, আর চার্লসের সূত্রটা দেখলাম আমরা হচ্ছে ভি আর টি সমানুপাতে বাড়ছে বা কমছে। তো এবার এই দুটোকে যদি আমরা মেলাই, তো যে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা কি পাবো, এই দুটোকে যদি আমরা মেলাই তাহলে পাবো হচ্ছে ভি, এইভাবে আয়তনটা এরকম ভাবে পরিবর্তিত হবে, ঠিক আছে? আবার এবারে হ্যাঁ পি বাই বলো। পি ওটা ভি, এটা হচ্ছে পি চাপ, ঠিক আছে? আচ্ছা আমি যদি এরকম ভাবে লিখি তাহলে তোমার সুবিধা হবে কি? দাঁড়াও। এরকম ভাবে লিখলে তোমরা তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? পি, তো এই দুটোকে মেলালে আমরা পাচ্ছি ভি অনুপাত উষ্ণতা বাই চাপ, ঠিক আছে? এবার তার মানে কি বলছে, ভি এর সাথে আয়তনের সাথে যদি চাপ গুণ করি আর টি দিয়ে ভাগ করি তাহলে এটার এই এই জিনিসটা ধ্রুবক থাকবে, কে, এটাকে আমরা কে বলছি, ঠিক আছে? এবার ধরো শুরুতে যদি আয়তন V1, চাপ P1 আর উষ্ণতা T1 দেওয়া থাকে, আর শেষে দেওয়া আছে আয়তন V2, চাপ P2 আর উষ্ণতা T2, তাহলে কি হবে? তাহলে আমরা পাচ্ছি P1 V1 by T1 equal to P2 V2 by T2, ঠিক আছে?
মানে ধরো আয়তন চেঞ্জ হলো কিছু, V1 থেকে V2 হলো, P1 হচ্ছে, এখানে কি বলছি, P1 থেকে চাপ চেঞ্জ হয়ে হলো P2, আয়তন V1 থেকে চেঞ্জ হয়ে হলো V2, উষ্ণতা T1 থেকে চেঞ্জ হয়ে হলো T2। তাহলে এই যে এইগুলোর গুণফল P1 আর V1 এর গুণফল আর T1 দিয়ে ভাগ করলে পাবো আমরা P2 আর V2 এর গুণফল ডিভাইডেড বাই T2। ঠিক আছে, এবার একটা উদাহরণ নেওয়া যাক। ধরো এটা আমাদের আজকে 4 নম্বর উদাহরণ। 30 ডিগ্রি উষ্ণতা দেওয়া আছে, ঠিক আছে, উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, তাই জন্য আমরা লিখছি ছোট টি দিয়ে। এটা সবসময় মনে রাখবে, যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে টেম্পারেচারটা, উষ্ণতাটা, তাহলে এটা লিখতে হবে ছোট টিতে, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা এবার বের করে ফেলো কেলভিন স্কেলে কত হবে সেটা বার করো। কেলভিন স্কেলে বার করতে গেলে কি করতে হয়, 273 দিয়ে যোগ করতে হয়, তাই তো? T1 কত হবে বলো? দুশো তিয়াত্তর প্লাস ই হ্যাঁ, বাই টি। হুম, হ্যাঁ। আচ্ছা, অন্য স্কুলের সবাই বুঝতে পারছো? তেতুলিয়া হাই স্কুল, শিবপুর, শ্রীরামপুর, কোন্নগর, বেড়গ্রাম। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শ্রীরামপুর গার্লস হাই স্কুল, দারবাচিনী গার্লস হাই স্কুল, বেড়গ্রাম, সুনীতি সদর। তোমাদের কোনো প্রশ্ন নেই তো? সুনীতি সদর তোমরা সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে হাত তোলো, বুঝতে পারলে হাত তোলো, বুঝতে পারলে ডান হাত তোলো, আর বুঝতে না পারলে বাঁ হাত তোলো। আচ্ছা, সবাই বুঝতে পারছে, তাহলে ডান হাত তুলেছে। আচ্ছা আচ্ছা, আর বেড়গ্রাম তোমরা ডান হাত তোলো, বুঝতে পারলে। বা সবাই বুঝে গেছে, ঠিক আছে। দারবাসিনী বুঝতে পারছো? শু- শুনতে পাচ্ছ? দারবাসিনী গার্লস স্কুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্রীরামপুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন্নগর, রাজেন্দ্র স্মৃতি। কেউ বাঁ হাত তুলছে না সবাই? ওকে, এই তো একজন বাঁ হাত তুলেছে, বুঝতে পারছো না? ঠিক আছে, বুঝতে না পারলে বাঁ হাত তুলো, ঠিক আছে। তা T1টা বলো, কি আসবে? 303 স্যার, 303 কে। হ্যাঁ, 303 কে, 303 কে, গুড। আর চাপ দেওয়া হচ্ছে 108 সেন্টিমিটার। চাপ দেওয়া আছে 108 সেন্টিমিটার, আয়তন দেওয়া আছে 256 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আর T2 দেওয়া আছে, T2 দেওয়া হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার এটা বলতে হবে, আহ, এটা বলো, আম, আম, বেড়গ্রাম পল্লী সেবা নিকেতন হাই স্কুল, তোমরা কেউ বলো T2 কত হবে, T2 কেলভিনে কত হবে? হ্যাঁ, বেড়গ্রাম বলো।
কেউ একজন বলো তোমাদের মধ্যে। 273 কেলভিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 273 কেলভিন। ঠিক আছে, আর দেওয়া আছে হচ্ছে P2 দেওয়া আছে, P2 দেওয়া আছে 76 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে এই T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, P2 দেওয়া আছে। তো আমাদের বার করতে হবে হচ্ছে, আমাদের বার করতে হবে V2। তাহলে আমরা ইউজ করব এই ইকুয়েশনটা। এটা ইম্পর্টেন্ট, এই যেগুলো আমি লাল বক্সে করে দিচ্ছি সেগুলো সেগুলো মুখস্থ করে নেবে, মনে রেখে দেবে। ঠিক আছে, পরীক্ষা এগুলো কাজে আসবে। তাহলে আমরা এখানে ইউজ করব, তাহলে আমরা এখানে এই এই ইকুয়েশনটা ইউজ করছি। P2 V2 divided by T2 equal to P1 V1 divided by T1। P1 V1 T1 জানি, V2 আর T2 ও জানি, আমাদের শুধু P2 টা না, P2 জানি, T2 জানি, আমাদের V2 টা বার করতে হবে। আমাদের এখানে V2 টা বার করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি V2 হচ্ছে P1 by P2, P1 by P2 V1 আর T2 by T1। বসিয়ে দাও তোমরা, এখানে বসিয়ে দাও, এগুলো কি আসছে, কি পাচ্ছ বলো। P1 হচ্ছে গিয়ে 108 সেন্টিমিটার। হ্যাঁ, আর V1 হচ্ছে 108, V1 হচ্ছে না, V1 হচ্ছে, হ্যাঁ P1 হচ্ছে 108, P1 হচ্ছে 108, P2 হচ্ছে গিয়ে 76 সেন্টিমিটার। হ্যাঁ P1 হচ্ছে 256 সেন্টিমিটার। হ্যাঁ, আর এগুলো লিখে, এগুলো হলো সেন্টিমিটার। V1 টা হচ্ছে, V1 কত, কিউব, সিএম কিউব। cm কিউব। T2 হলো P2 হচ্ছে গিয়ে 270 কেলভিন, 273 কেলভিন। আর T1 হলো 303 কেলভিন। ঠিক আছে, এবার সব এই সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, কেলভিন কেলভিন কেটে যাবে। এগুলো সব তোমাদের ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতেও করতে পারো। করে পাবে তোমরা হচ্ছে 327.77 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা হলো একটা উদাহরণ। আচ্ছা, এবার আমরা চলে যাই, এগুলো হলো এই যে ইকুয়েশন গুলো দেখলাম, সূত্রগুলো দেখলাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর এই সমন্বিত সূত্র যেটা, এগুলো হচ্ছে সব আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাস হলো কি, যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই, যে কোনো অবস্থাতেই খুব খুব উষ্ণতা বাড়িয়ে দিলাম, উষ্ণতা খুব কমিয়ে দিলাম, চাপ খুব বাড়িয়ে দিলাম, চাপ খুব কমিয়ে দিলাম, বা আয়তন বাড়ালাম কমালাম, যে কোনো অবস্থাতেই যে এই সূত্রগুলোকে মেনে চলে সেই সব গ্যাসগুলোকে বলা হয় আদর্শ গ্যাস। মানে আদর্শ গ্যাসের জন্য এই ইকুয়েশন গুলো, এই ইকুয়েশনটা সবসময় প্রযোজ্য। ঠিক আছে, তো আদর্শ গ্যাস কাকে বলছে?
আদর্শ গ্যাস হচ্ছে যেখানে এই পিভি ইকুয়াল টু কেটি, এই সূত্রটা সবসময় প্রযোজ্য। ঠিক আছে, আর কিন্তু এবার আমরা যেটা জানি দেখি সচরাচর যদি উষ্ণতা খুব কমিয়ে দিই, টেম্পারেচার খুব কমিয়ে দিই, তাহলে কি হবে, গ্যাসটা তরলে কনভার্ট হয়ে যায়। যেমন জলবাষ্প যদি টেম্পারেচার কমিয়ে দিই তাহলে ওটা জল হয়ে যায়, বাষ্প থেকে জল হয়ে যায়। সেরকমই তাহলে তখন কি সেটা আদর্শ গ্যাস থাকছে না, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। আবার ধরো প্রেসার খুব বাড়িয়ে দিলাম, যদি কোনো গ্যাসের উপর প্রেসার খুব বাড়িয়ে দেওয়া হয় তো সেটা তরলে কনভার্ট হয়ে যায়। তো সেই সব গ্যাসগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তো যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপে বা উচ্চ উষ্ণতা ছাড়া এই পিভি ইকুয়াল টু কেটি এটা মেনে চলে না, সেগুলোকে তারা হলো বাস্তব গ্যাস। ঠিক আছে, বাস্তব গ্যাস শুধু নিম্ন প্রেসার, নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা, এই দুটোতেই এই 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 ইকুয়েশনটা মেনে চলছে। আচ্ছা, এরপর যাই অ্যাভোগাড্রো প্রকল্প। যেটা অ্যাভোগাড্রো প্রকল্পটা কি? অ্যাভোগাড্রো প্রকল্পে বলা হয় যে যদি নির্দিষ্ট উষ্ণতা আর চাপ যে কোনো গ্যাসীয় পদার্থের যদি উষ্ণতা আর চাপ স্থির থাকে, তাহলে 1 মোল অণুর আয়তন, 1 মোল মানে হচ্ছে, মোল হচ্ছে কিসের একক, কতগুলো অণু আছে সেটার একক হচ্ছে 1 মোল। 1 মোল অণুর আয়তনকে বলা হয় মোলার আয়তন। ঠিক আছে, এক মোল অণুর আয়তন কে বলা হয় ঠিক আছে, 1 মোল অণুর আয়তনকে বলা হয় মোলার আয়তন। এবার যদি উষ্ণতা ও চাপ নির্দিষ্ট থাকলে বিভিন্ন বাস্তব গ্যাসের মোলার আয়তনের মান প্রায় সমান হয়। ঠিক আছে, যে কোনো গ্যাসই নিই, হাইড্রোজেন নিই, নাইট্রোজেন নিই, কার্বন ডাইঅক্সাইড নিই, বা যে কোনো গ্যাসই নিই, বা যদি ওয়াটার ভেপার নিই, H2O, 1 মোল অণুর আয়তন যদি উষ্ণতা আর চাপ সমান থাকে, তাহলে যে কোনো গ্যাসেরই 1 মোল অণুর আয়তন একই হয়, 1 মোলার আয়তন হয়, তার একই হয়। আর পরীক্ষা করে দেখা গেছে যে প্রমাণ উষ্ণতা ও চাপে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তনের মান প্রায় সমান, এবং এর সীমাস্থ মান 22.4 লিটার, 22.4 লিটার। মানে 1 মোলার আয়তন স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে হচ্ছে 24.4 লিটার। তাহলে এসটিপি তে
ঠিক আছে, 22.4 লিটার। এই গ্যাস, এটাকে বলা হয় গ্যাসের মোলার আয়তন। তো অ্যাভোগাড্রো প্রকল্প কি? এক সেন্টেন্সে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসই সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, ধরো এবার একটা একটা রিয়াকশন নেওয়া যাক, বিক্রিয়া নেওয়া যাক, যেখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে বিক্রিয়া ক্রিয়া করে যখন অ্যামোনিয়া তৈরি হয়, তার ইকুয়েশনটা হয় কি? N2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3। এই হলো নাইট্রোজেন, এই হলো হাইড্রোজেন। এক অণু নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেন যোগ হলে তবে গিয়ে আমরা পাই 2 অণু অ্যামোনিয়া, তাই তো? তাহলে এবার ধরো আমরা কি দেখলাম, যদি যত অণু, যদি n অণু হয়, এখানে এটা আমরা লিখে দিতে পারি, এক মোল অণুর আয়তন, মোলার আয়তন, আর মোলার আয়তন হচ্ছে 24.4 লিটার। ঠিক আছে, তাহলে n মোল অণু যদি নিই, n মোল গ্যাস যদি আমরা নিই, তাহলে তার এটা যদি আমরা ধরো নিই হচ্ছে v। ঠিক আছে, এটা ধরো এই 24.4 কে আমরা যদি v দিয়ে ডিনোট করি, তাহলে n মোলের আয়তন কত হবে? n মোল অণুর, বলো তোমরা কেউ বলো, n মোল অণুর আয়তন কত হবে? n মোল অণুর আয়তন হবে হ্যাঁ n ইন্টু v। ঠিক আছে, 1 মোল অণুর আয়তন 24.4, তাহলে n মোল অণুর আয়তন হবে n ইন্টু v। এটা আমাদের জাস্ট গুণ করতে হবে। ঠিক আছে, তো এবার এখানে কি নিচ্ছি আমরা? এখানে 1 মোল অণু, 1 মোল নাইট্রোজেন নিয়েছি, তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে 1 v নাইট্রোজেন আছে, 3 v হাইড্রোজেন আছে, আর আমরা পাচ্ছি, তাহলে ইনিশিয়ালি আমরা কত 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 আয়তন গ্যাস পেলাম? 1 v আর 3 v, 4 v গ্যাস আমরা শুরুতে এক জায়গায় ভরলাম, 1 v নাইট্রোজেন, 3 v হাইড্রোজেন। কিন্তু এবার বিক্রিয়া হওয়ার পর কি পাচ্ছি আমরা? খালি 2 v অ্যামোনিয়া পাচ্ছি। তার মানে কি হচ্ছে, ফাইনাল ভলিউমটা কমে যাচ্ছে। ফাইনাল ভলিউমটা যে শুধু যোগ করলে হবে তা না, ফাইনাল ভলিউম পাওয়ার জন্য আমাদের দেখতে হবে যে কত অণু তৈরি হচ্ছে, কত মোল অণু তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো কত ভলিউম, কত ফাইনাল গ্যাসের আয়তন কত। ঠিক আছে, কেউ যদি আমরা যদি ভাবি যেখানে আমরা 1+3 করে v করব, এটা হবে না, এটা ভুল, এটা কারেক্ট। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এই যে 2 এর জন্য এখানে 2 মোল অণু আছে, তাই জন্য এখানে 2 ভলিউম অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পে বলা হচ্ছে যদি উষ্ণতা আর চাপ স্থির থাকে, সমান থাকে, তাহলে আয়তন শুধু কত মোল অণু আছে তার উপরেই নির্ভর করবে। সেটা যদি গুণ করে দিলে আমরা পেয়ে যাব কত আয়তন। স্যার 1v আর 3v এর মাঝখানে কোনো চিহ্ন নেই? হ্যাঁ, এটা শুধু দেখানোর জন্য যে একটা কোনো জায়গায়, একটা কোনো কন্টেনারে আমরা দুটো দিলাম। এখানে কোনো এটা যোগ করা, এখানে আমরা যোগ করছি না, মানে 1 ভলিউম আর 3 ভলিউম যে যোগ করে 4 ভলিউম পাচ্ছি তা না। এটা শুধু দেখানোর জন্য যে ধরো একটা কন্টেনার নিলাম, একটা কোনো কন্টেনার, তার মধ্যে নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম,
তাহলে আমরা কত পাচ্ছি ভলিউম সেটা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার একটা যেমন মজার জিনিস হলো, যদি শুষ্ক বাষ্প নিই, শুষ্ক শুষ্ক বায়ু নিই আর আর্দ্র বায়ু নিই, কোন বায়ুটা হালকা হবে? তোমাদের কি মনে হয় বলো? স্যার আর্দ্রবায়ু। আর্দ্র বায়ু হালকা হবে কেন? হ্যাঁ, আর্দ্র বায়ু তো ভারী হওয়ার কথা। যদি আমরা জামা কাপড় যদি ভিজে যায়, তো জামা কাপড় তো ভারী হয়ে যায়, তাই কি না? তো কিন্তু তুমি ঠিকই বলেছো, আর্দ্র বায়ু হালকা হবে। তো, আগে হয়তো পড়েছো বা কোথা থেকে শুনেছো আর্দ্র বায়ু হালকা হবে, সেটা কেন এবার তোমাদের বলতে হবে। সুনীতি সদর হাই স্কুল, সুনীতি স্কুলের স্টুডেন্টরা কেউ বলতে চাও তোমরা কেন হালকা হবে আর্দ্র বায়ু? বলো বলো, একজন বলো। আচ্ছা, এটা বলো যে শুষ্ক বায়ু যে হয়, সুনীতি সদর স্কুলের স্টুডেন্টরা বলো যে শুষ্ক বায়ু যে হয় ওতে কি কি গ্যাস থাকে, মূলত কি কি গ্যাস থাকে? অক্সিজেন থাকে, হ্যাঁ বলো, অক্সিজেন আর নাইট্রোজেন থাকে, তাই তো? হ্যাঁ, অক্সিজেন আর হাইড্রোজেন থাকে। অক্সিজেন আর নাইট্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, নাইট্রোজেন হ্যাঁ। তো নাইট্রোজেন থাকে 75%, না 78%, আর অক্সিজেন থাকে 25%। 22 এরকম কিছু একটা পার্সেন্ট থাকে। তো যেটা থাকে সেটা হলো শুষ্ক বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ অক্সিজেন থাকে, ঠিক আছে? তাহলে আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে আমরা শুষ্ক বায়ু দেখছি, ঠিক আছে? তো শুষ্ক বায়ুর তা আমরা যদি 1 মোল শুষ্ক বায়ু নিই, 1 মোল শুষ্ক বায়ু নিই, তার ভর কত হবে? এখানে এটার ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। মানে 1 মোল নাইট্রোজেনের ভার হচ্ছে 28 গ্রাম, আর 1 মোল অক্সিজেনের ভার জানো তোমরা, পড়েছো নিশ্চয়ই। 1 মোল অক্সিজেনের ভার হচ্ছে 32 গ্রাম, ঠিক আছে? তাহলে শুষ্ক বায়ুর ভর কত হবে? 1 মোল শুষ্ক বায়ুর ভর কত হবে? এক মোল ভর কত হবে বলো? এক মোল শুষ্ক বায়ুতে ধরো 4 মোল নাইট্রোজেন নিই, 4 মোল নাইট্রোজেনের ভর কত হবে? 4 মোল নাইট্রোজেনের ভর হবে 4 × 28, তাই তো? আর 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে
32 ইন্টু 1, আর এটা হচ্ছে টোটাল 5 মোল, তাই তো? 4 মোল নাইট্রোজেন, 1 মোল অক্সিজেন, টোটাল মোল হচ্ছে 5, টোটাল অণু হচ্ছে 5 মোল অণু আছে, এই 5 মোল অণু দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো এটা করলে আসছে হচ্ছে 28 গ্রাম পার মোল। সেই জায়গায় যদি প্লিজ ওয়াইন্ড আপ উইদিন 5 মিনিটস। ইয়েস, আর এবার যদি আমরা আর্দ্র বায়ু নিই, আর্দ্র বায়ুর মোলার ভর হবে H2O। H2O হচ্ছে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন হচ্ছে 1 গ্রাম পার মোল, তো দুটো হাইড্রোজেন প্লাস 16 হচ্ছে একটা অক্সিজেন আছে বলে 16, এটা হচ্ছে 18 গ্রাম পার মোল, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে 1 মোল শুষ্ক বায়ুর ভর হচ্ছে 28.8 গ্রাম, যেখানে 1 মোল আর্দ্র বায়ুর ভর হচ্ছে 18 গ্রাম, তাই জন্য দেখছি 18 গ্রাম আর্দ্র বায়ু হালকা শুষ্ক বায়ু থেকে। এই ভরটা মেইনলি আসছে নাইট্রোজেন আর অক্সিজেনের ভর থেকে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা দেখলাম যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর থেকে বেশি ভারী। তো আমরা আজকে এখানেই শেষ করব। এরপর পরের ক্লাসে দেখবো আমরা বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে তোমাদের? ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন না থাকলে তাহলে আমরা এখানেই এখন শেষ করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।